নমস্কার, শুভ সন্ধ্যা। জেলার খবরে আপনাদের স্বাগত। আর জেলার খবর মানে সন্ধ্যা ৬টা। আর আপনারা জানেন বিগত দিনগুলোতে এই সময় আমরা কিন্তু বিভিন্ন লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকের বিষয় কি? আজকের বিষয় কোচবিহার লোকসভা কেন্দ্র। একেবারে চর্চায় বলা যেতে পারে আজকে এই আধ ঘন্টা পুরোপুরি কোচবিহার লোকসভা কেন্দ্রের উপর নজর রেখে আমরা কিন্তু আজকের টোটাল প্রোগ্রামটা পরিচালনা করতে চলেছি। আর পাশাপাশি প্রতিদিনের মতোই আজকে আমাদের সাথে বিশেষ অতিথি এবং আমার সহকর্মী রয়েছে সত্যজিৎ পাল। আপনাকে নমস্কার, আপনাদের টাইপ টিভিকে স্বাগত। আজকে লোকসভা সামনে আসন্ন লোকসভা নির্বাচন, আর ইতিমধ্যেই প্রচার একেবারে বলা যেতে পারে তুঙ্গে। আর এই মুহূর্তে আমরা দেখে নেব একটি ছোট্ট প্রতিবেদন। পিছাইলে পাবো না। পিছাইলে পাবো না। পিছাইলে পাবো না। প্রথমেই ইতিমধ্যে তো আপনারা দেখলেন একটি ভিজুয়াল, পাশাপাশি নিশীথ প্রামাণিক এবং অন্যদিকে ইতিমধ্যে কিন্তু রয়েছে বাসুনিয়া দাশগুপ্ত, ইতিমধ্যে কিন্তু রয়েছে। পাশাপাশি এই সমস্ত বিষয় নিয়ে লোকসভা আসন্ন, সামনে লোকসভা নির্বাচন, আর এই সময় একেবারে প্রচার কিন্তু বলা যেতে পারে তুঙ্গে। আর এই মুহূর্তে কোচবিহার তরফ থেকে, বিজেপির তরফ থেকে নিশীথ প্রামাণিককে দাঁড় করানো হয়েছে বিজেপির তরফ থেকে। পাশাপাশি তিনি কিন্তু একেবারে বলা যেতে পারে জয়ী সাংসদ, পুনরায় তাকে কিন্তু দাঁড় করানো হলো। এই মুহূর্তে সেখানকার সমীকরণ কি বলছে সত্যজিৎ বাবু? সমীকরণ বলতে গত কোচবিহার লোকসভা কেন্দ্র নিয়ে আমরা যদি দেখি, এই কোচবিহার লোকসভা কেন্দ্র কিন্তু একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল। অমর রায় প্রধান 1971 থেকে 2004 পর্যন্ত এক টানা ফরওয়ার্ড ব্লকের সাংসদ ছিলেন, কিন্তু 2004 সালের পর উনি বয়সজনিত কারণে দাঁড়াননি। তার ছেলে, অমর রায় প্রধানের ছেলে অর্ঘ্য রায় প্রধান কিন্তু বর্তমানে তৃণমূলের নেতা। উনি গত 2011 এবং 2016 তৃণমূলের বিধায়ক হয়েছিলেন। 2021 উনি টিকিট পাননি। তো সেই ফরওয়ার্ড ব্লকের শক্তি কিন্তু একেবারেই নেই বলা চলে, কারণ বিগত নির্বাচনগুলোতে ফরওয়ার্ড ব্লককে দামিয়ে দিয়ে তৃণমূল যেমন নিজেদের শক্তি বাড়িয়েছে, উল্টো দিকে বিজেপিও কিন্তু প্রবল শক্তিশালী হয়ে উঠেছে। বিজেপির শক্তি ছিল, মোটামুটি ভোট ব্যাঙ্ক একটা ছিল, মজবুত ছিল, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের কোচবিহার জেলায় ছিল। কিন্তু গত 2019 সালের লোকসভা নির্বাচন ঠিক আগে বিজেপি যে মাস্টার স্ট্রোকটা দিয়েছিল নিশীথ প্রামাণিককে দলে নিয়ে, তারপর থেকেই বিজেপির উত্থান, বিজেপি লোকসভা দখল করে এবং 2021 সালের বিধানসভা নির্বাচনেও কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফল করে। এই কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে আমরা যদি দেখি, 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি কিন্তু বিজেপি দখল করেছিল। একমাত্র একটি সীতায়, যেটি তৃণমূল জিতেছিল, বাকি 6টি বিজেপি জিতেছিল। যদিও পরবর্তীতে দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে ইস্তফা দেন নিশীথ প্রামাণিক, যার ফলে বাই ইলেকশনে বিপুল মার্জিনে জেতেন উদয়ন গুহ। ফলে বলা চলে এই মুহূর্তে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি বিজেপির বিধায়ক এবং 2টি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। ভোট ব্যাঙ্ক এবং বিভিন্ন সমীকরণের দিক থেকে অনেকটা এগিয়ে বিজেপি নিশীথ প্রামাণিক, এটা নিশ্চিতভাবে বলা যায়। একেবারে আসন্ন লোকসভা নির্বাচন তো প্রচার প্রস্তুতি একেবারে তুঙ্গে বলাই যেতে পারে। অন্যদিকে প্রচারে কিন্তু ব্যস্ত বিভিন্ন দলের রাজনৈতিক মহল থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব পাশাপাশি। আর এই মুহূর্তে বলা যেতে পারে উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার একেবারে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিজেপির। অন্যদিকে ফরওয়ার্ড ব্লক কিন্তু সেখানে অনেকদিন ধরে কিন্তু সেখানে প্রতিষ্ঠিত ছিল এবং সেখানে তারা শাসন করেছে। এই ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকের উত্থান থেকে পতন, এটা কীভাবে দেখছেন আপনি? ফরওয়ার্ড ব্লক এর উত্থান, ফরওয়ার্ড ব্লকের রাজনীতিটা ছিল মূলত বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রাজ্যের, তার পিতা কমল গুহ কিন্তু ফরওয়ার্ড ব্লককে লিড করতেন। তো কমল গুহ মারা যাওয়ার পরে তার ছেলে উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকে ছিলেন, তিনি হঠাৎ করে জাম্প মেরে তৃণমূলে চলে আসেন। তারপর থেকে তৃণমূলের মানে এক কথায় বলতে চলে এই মুহূর্তে ফরওয়ার্ড ব্লকের যেটা টানছে তিনি অক্ষয় ঠাকুর আছেন, কিন্তু ফরওয়ার্ড ব্লকের সেরকম আর সেই ভিত্তিটা নেই। সুতরাং এই মুহূর্তে ফরওয়ার্ড ব্লকের যে ভেঙে যাওয়া, এটা ফিরে আসা খুব মুশকিল, এক কথায় অসম্ভব বলা চলে। কারণ বিজেপির গতিতে তারা ধরে রাখার জন্য সেরকম চলেছে, রাজ্যে ক্ষমতায় রয়েছে প্রার্থী, সেই কারণে প্রার্থীও বাছাই এবার তৃণমূল যথেষ্ট যথেষ্ট পরিকল্পনামাফিক প্রার্থী দিয়েছে। কারণ জগদীশ চন্দ্র বসুনিয়া যিনি সিতাইয়ের বিধায়ক, 2011 থেকে উনি টানা সিতাই বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসছেন।
সুতরাং তার একটা তৃণমূল কর্মীদের মধ্যে একটা তার গ্রহণযোগ্যতা রয়েছে, যেটা গোষ্ঠীকন্দল অন্য কেউ প্রার্থী হলে যেটা গোষ্ঠীকন্দল মাথা যারা দিয়ে উঠতো সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম, কারণ জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি কিন্তু দীর্ঘদিনের কর্মী। সুতরাং সেই হিসেবে গোষ্ঠীকন্দল কমার সম্ভাবনা। উল্টো দিকে বিজেপির নিশীথ প্রামাণিক তিনি কিন্তু বিজেপিতে আসার পরেই কিন্তু বিজেপির এই দাপটটা বেড়েছে, কারণ 2019 সালের লোকসভা নির্বাচনের আগে আমরা যদি দেখি বিজেপির সেই রকম হয়তো কিছু গ্রাম পঞ্চায়েত দখলে ছিল, এছাড়া কিন্তু তেমন না, সামান্য ভোট ব্যাংক ছিল, এর বাইরে কিন্তু কিছু ছিল না। কিন্তু নিশীথ প্রামাণিক আসার পর লোকসভা নির্বাচনে যেমন তৃণমূল ওখানকার গতবার 2019-এ আমরা যদি দেখি 14-র পরে যে উপনির্বাচন হয়েছিল 16-তে সম্ভবত, পার্থপ্রতিম রায় তিনি সাংসদ হয়েছিলেন, তারপরে কিন্তু তাকে কিন্তু 2019-এ তৃণমূল টিকিট দেয়নি। সেখানে কিন্তু গোষ্ঠীকন্দল একদিকে ছিল, উল্টো দিকে তেমনই ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা পরেশ অধিকারী যিনি মেখলিগঞ্জের বিধায়ক ছিলেন, তাকে কিন্তু তৃণমূল টিকিট দেয় লোকসভা নির্বাচনে। তো সেটা কিন্তু তৃণমূলের নিচু স্তরে কর্মীরা কিন্তু মেনে নিতে পারেনি, যার ফলেই কিন্তু বিজেপি ওখানে ব্যাপকভাবে, তবু নিশীথ প্রামাণিককে প্রার্থী করা বিজেপির মধ্যে ঝামেলা হয়নি তা না, বিজেপির জেলা পার্টি অফিস ভাঙচুর হয়েছিল, এমনকি খোদ তৎকালীন জেলা সভাপতি ছিলেন মালতী রাভারায়, তিনি কিন্তু প্রকাশ্যে নিশীথ প্রামাণিকের এই লোকসভার টিকিটের বিরোধিতা করেছিলেন। তার সত্ত্বেও পরবর্তী বিজেপি একজোট হয়ে লড়াই করে এবং 2019-এ জয়লাভ করে। কারণ একটাই, তৃণমূলের গোষ্ঠীকন্দল সংগঠন অত্যন্ত মজবুত ছিল, কিন্তু গোষ্ঠীকন্দলের ফলেই বিজেপি সহজে 2019-এ জয়লাভ করতে পেরেছে। একেবারে। আর ইতিমধ্যে তো গেল বিজেপির বিষয়, কিন্তু এবার তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে 42টি আসনে কিন্তু লোকসভার প্রার্থী নির্বাচন করা হয়েছে বা তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কোচবিহার থেকে কিন্তু ইতিমধ্যে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে প্রার্থী করা হয়েছে, যিনি কিন্তু বর্তমান সিতায়ের বিধায়ক। এবার হাড্ডাহাড্ডি লড়াই কতটা হতে চলেছে? প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে। একটা জিনিস কোচবিহার লোকসভা কেন্দ্রকে একটা জিনিস বলা যেতে পারে, কোচবিহার এক পাশে রয়েছে আসাম, একদিকটার বাংলাদেশ, সুতরাং কোচবিহার এই লোকসভা আসনে কিন্তু বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, সুতরাং এই দিকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সংখ্যালঘু মানুষের বাস। এই সংখ্যালঘুরা আমরা বরাবরই সিতাই যদি দেখি, সিতাই, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু প্রচুর মানে বাংলাদেশ বর্ডার এলাকা, সুতরাং এই সংখ্যালঘু কিন্তু প্রচণ্ড ভোট ব্যাংক আছে, যেটা তৃণমূলের সলিড ভোট ব্যাংক। এবারও তৃণমূলের পক্ষেই যাবে, এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশ বর্ডারে কিন্তু অনেক সময় গরু পাচার বা বিভিন্ন বিষয় সামনে আসে। অনেক সময় খবর পাওয়া যায় যে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে, যেখানে তৃণমূল কিন্তু সরাসরি বিএসএফের বিরুদ্ধেই নিজেদের অবস্থান নেয়, উল্টো দিকে বিজেপি কিন্তু বিএসএফের পক্ষ নেয়। তো রাজনীতি কিন্তু ওখানে অত্যন্ত উত্তপ্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটা ছিটমহল, যেটা যদিও গত কিছুদিন আগে ছিটমহলটা একটা মীমাংসা হয়েছে বাংলাদেশ সরকারের সঙ্গে, কিন্তু সেটাও কিন্তু একটা ব্যাপার, কারণ বাংলাদেশের থেকে যারা ছিটমহলের হিসেবে ভারতে এসছেন তাদের যে সোর্স অফ ইনকামটা ছিল সেটা তো বাংলাদেশে ছিল, কিন্তু তা ছেড়ে এসে তারা কিন্তু অনেকটা অসন্তুষ্ট, এটা কিন্তু বলা যায়, এটা কিন্তু বারবার সামনে এসছে। সুতরাং এই যে একটা মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের সলিড, উল্টো দিকে যেটা দেখি তো এই ছিটমহল একটা ব্যাপার, অন্যদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রে কিন্তু প্রচুর পরিমাণে রাজবংশী ভোটার বসবাস। এই রাজবংশী, যেটা কিছুদিন আগেই বিজেপি রাজ্যসভার এমপি ছিলেন অনন্ত মহারাজ, উনি কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে বেশ কিছু স্টেটমেন্ট দিয়েছেন, কারণ তার রাজনৈতিক উত্থান বলা চলে বা তার অবস্থান কিন্তু উত্তরবঙ্গ কেন্দ্রিক, গ্রেটার কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি, এটা কিন্তু তার অবস্থান। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু সেই বিষয়ে কোনো এখনো পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে তিনি কিন্তু প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। সুতরাং এই রাজবংশী ভোট ব্যাংকটা, অমর রায় প্রধান কি, অনন্ত মহারাজ তিনি কি করবেন? তিনি কি রাজ্যসভার এমপি পদ ছেড়ে এসে সরাসরি বিজেপির বিরুদ্ধে অবস্থান নেবেন, না বিজেপির পক্ষেই থাকবেন? এই রাজবংশী ভোট ব্যাংক কিন্তু একটা বড় ফ্যাক্টর কোচবিহার লোকসভা কেন্দ্রে। শুধু কি সত্যজিৎবাবু শুধু কি রাজবংশী ভোট ব্যাংক, নাকি মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে অনেক সংখ্যালঘু সেখানে ভোট ব্যাংক কিন্তু রয়েছে? এই বিষয়ে মতুয়া কিছুটা আছে, কিন্তু মতুয়া ভোট ব্যাংক সেটা কোচবিহারে খুব একটা বড় ফ্যাক্টর না। কোচবিহার অন্যতম প্রধান হচ্ছে রাজবংশী। আর যেহেতু কোচবিহার লোকসভা কেন্দ্র, দিনহাটা, সিতাই, শীতলকুচি, মাথাভাঙা, এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু প্রচুর সংখ্যালঘু মানুষের বসবাস। এই সংখ্যালঘুটাও একটা বড় ফ্যাক্টর। এটা
এর আগের বার 2019-এ যদি দেখি তৃণমূল পক্ষেই গেছিল, 21-এও তাই, কারণ 21-এর নির্বাচনে শীতলকুচি থাকতে কিন্তু ভয়াবহ ঘটনা ঘটেছিল, গুলি চলা ঘটনা, যার ফলে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছিল। স্বাভাবিকভাবেই এই সংখ্যালঘুরা কিন্তু একদম একচিটিয়াভাবে তৃণমূলের পক্ষে যেমন ছিল এবারেও থাকবে। বিজেপি কী করবে? বিজেপির কিন্তু অনন্ত মহারাজকে ধরে রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ রাজবংশী ভোট ব্যাংকে ফাটল ধরলে কিন্তু বিজেপির পক্ষে মুশকিল। একটা জিনিস চিন্তা করো যে যদি আমি উচ্চতার দিকে দেখি, নিশীথ প্রামাণিক এমপি হওয়ার পর থেকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সুতরাং তার কিন্তু গ্রহণযোগ্যতা কী বলবো, রাজনৈতিক প্রতিপত্তি যেটা রাজনৈতিক অবস্থা অনেকটা বেড়েছে, রাজনৈতিক উচ্চতা অনেকটা বেড়েছে। তুলনায় জগদীশ বসুনিয়া, তিনি কিন্তু বিধায়ক, 2011 থেকে বিধায়ক, এখন পর্যন্ত কিন্তু মন্ত্রীতে পদ পাননি। তাকে ওভারটেক করে উদয়ন গুহ, যিনি কিন্তু দুজনের কিন্তু অবস্থান কিন্তু পুরোপুরি আলাদা, কারণ এরা কিন্তু পাকাশি মাঝে মাঝে আলাদা স্টেটমেন্ট দিয়ে থাকেন একে অপরের বিরুদ্ধে। তো এইখানে একটা ব্যাপার যে আদৌ কি তৃণমূলের যে যারা আছেন নেতারা, পার্থপ্রতিম রায় হোক বা জগদীশ বসুনিয়া, উদয়ন গুহ, এরা রবীন্দ্রনাথ ঘোষ, যিনি একসময় জেলা সভাপতি ছিলেন, দিনহাটার বিধায়ক ছিলেন, তারা কি পুরোপুরি একজোট হয়েই কি জগদীশ বসুনিয়াকে সহযোগিতা করবেন? যদি তৃণমূল একজোট হয়, উল্টো দিকে যে বিজেপির সলিড ভোট ব্যাংক রাজবংশী অনন্ত মহারাজ তার অবস্থান আলাদা করে ফেলেন, তাহলে এটা কিন্তু বিজেপির পক্ষে কঠিন হতে পারে। কিন্তু আমার মনে হয় বিজেপি বড় দল, কারণ প্রধানমন্ত্রী অমিত শাহ রাজনীতিটা, সংগঠনটা খুব ভালো বোঝেন, তিনি এটা হয়তো থামিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনি বলতে চাইছেন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের মধ্যে কোথাও একটা জোট রয়েছে, তাদের একতার লড়াই কিংবা তাদের একতার জোটের সেই লড়াই। এই ক্ষেত্রে ওই যেটা বললাম, যদি একজোট হয়ে লড়াই করে বিজেপির রাজবংশী ভোট ব্যাংকে যদি ফাটল ধরাতে পারে, তৃণমূলের পক্ষে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। আর একটা কথা যেটা বলি, গত 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 7,85,821 ভোট। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল নিশীথ প্রামাণিক 7,31,594 ভোট। সেখানে পরেশ অধিকারী পেয়েছিলেন 6,77,363 ভোট। সুতরাং ভোট অনেকটা বেশি। উল্টো দিকে এটাই যদি আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখি, সেখানে নিশীথ প্রামাণিক বিজেপি পেয়েছিল 7,85,821 ভোট, তৃণমূল পেয়েছিল 7,08,941 ভোট। সুতরাং প্রায় 77,000 ভোটে কিন্তু বিজেপি এগিয়ে। ঠিক তারপরেই নিশীথ প্রামাণিক দিনহাটা থেকে জেতেন, তিনি যেহেতু সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কিন্তু বিধায়ক পদ ছেড়ে দেন। এরপরেই দিনহাটা কিন্তু বিধানসভা উপনির্বাচন হয়। উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস মার্জিনটা তুমি দেখো, তৃণমূল পেয়েছিল 1,89,575 ভোট, সেখানে বিজেপি পায় মাত্র 25,486 ভোট। আকাশ পাতাল তফাৎ। সুতরাং বিজেপি যদি অভিযোগ করেছিল যে তৃণমূল ভয় দেখিয়ে ভোট করেছে, এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু তৃণমূলের ভোটে ফাটল ধরতে বাধ্য, কারণ ভয় দেখিয়ে দীর্ঘদিন কাউকে ভোট দেওয়ানো যায় না। আরেকটা জিনিস চিন্তা করো, গত 2021-এর বিধানসভা নির্বাচনের পর যেই রাজনৈতিক হিংসা, ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছিল, সেটা কিন্তু গোটা বাংলাতে আমরা খবর করেছি, অনেক সময় বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা গেছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছে। এমনকি আমাদের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, তিনিও বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। তো এই যে ভোট পরবর্তী হিংসা যে শুরু হয়েছিল রাজ্যে, এটা কিন্তু পাল্টা মার শুরু হয়েছিল কিন্তু কোচবিহার থেকেই, কারণ কোচবিহারেই কিন্তু বিজেপি কিন্তু পাল্টা তৃণমূলকে মারা শুরু করে, এবং যার ফলে কিন্তু আক্রান্ত হন উদয়ন গুহ, তার কিন্তু হাত ভেঙে গেছিল। সুতরাং যে রাজনৈতিক বিজেপি যে শক্তি যে একদমই নেই কোচবিহার, তা নয়, পেশি শক্তি তৃণমূলের যেমন আছে, বিজেপিরও কিন্তু সমান তালে আছে। সুতরাং এবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো পরিস্থিতি কিন্তু দিনহাটায় কোচবিহারে হয়ে আছে। একেবারে সত্যজিৎবাবু, ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি একেবারে তুঙ্গে, পাশাপাশি বিজেপির তরফ থেকে ইতিমধ্যে কোচবিহারে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে নিশীথ প্রামাণিককে, অন্যদিকে তৃণমূলের তরফ থেকে জগদীশ চন্দ্র বাসুনিয়া। অর্থাৎ বলাই যেতে পারে তাদের মধ্যে যদি একতার লড়াই যদি খামতি না থাকে, সেক্ষেত্রে তৃণমূল কিন্তু অনেকটাই এগিয়ে আসবে, এমনটা কিন্তু সমীকরণ বলছে। পাশাপাশি অন্যদিকে কিন্তু ফের বিতর্কিত মন্তব্যে জড়িয়েছেন উদয়ন গুহ, তিনি কি বলছেন শুনুন। দলীয়
দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, তার অপোজিটে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? বিক্ষোভ দেখাচ্ছে মানে হইচই করছে। এখন ঘটনা হচ্ছে ওরা ব্যাটাগরিতে প্রচার করতে দেবে না। তো এই লাইনটা যদি আমরা ধরে নিই যে অন্য জায়গায় আমরা ওদের প্রচার করতে দেবো না, কোথায় যাবে? পারবে প্রচার করতে? দিনাটার বাকি অংশে প্রচার করতে পারবে? দেখা যাক দেখি কেমন করে প্রচার করে। সেটা তখন নাকি একেবারে শুরু হয়ে যাবে, চারিদিকে গুন্ডামি হচ্ছে, অমুক হচ্ছে, প্রচার করতে দেওয়া হচ্ছে না। আর এগুলো কি হচ্ছে? বিজেপি অভিযোগ তুলছে আপনারা প্রচারে এসে মন্দিরের টিউবওয়েল ভেঙেছেন। তুমি তো ছিলে পুরো সময়টা আমাদের সাথে। মন্দিরের টিউবওয়েল কোথায় ভাঙা হলো? মন্দিরই বা পড়লো কোথায়? আমি তো চোখে এখনো পর্যন্ত কোনো মন্দির দেখলাম না। আমি তো যে এলাকা দিয়ে ঘুরলাম প্রথমে, সেটা হচ্ছে মুসলিম প্রধান এলাকা। স্বাভাবিকভাবে সেখানে মন্দিরের কোনো ব্যাপার ছিল না, মন্দির থাকারও কথা না। আপনারা শুনলেন উদয়ন গুহর বক্তব্য। ইতিমধ্যে কিন্তু তিনি বলছেন বিজেপির তরফে তাকে বাধা দেওয়া হচ্ছে প্রচার করতে। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ প্রচারে এসে নাকি ভাঙচুর চালাচ্ছে তৃণমূল। এই বিষয়ে কি মন্তব্য রাখবেন? না, উদয়ন গুহ কিন্তু বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত। শুধু আজকে নয়, অনেক সময় দেখা যায় প্রকাশ্যেই জনসভায় বলেছেন নিশীথ প্রামাণিকের দাড়ি টেনে ছিঁড়ে ফেলবো। তো এরকম বিতর্কিত মন্তব্যের জন্য উদয়ন গুহ কিন্তু বিখ্যাত। উল্টো থেকে নিশীথ প্রামাণিকও কিন্তু পাল্টা দিতে পারেন। দুজনের পেশি শক্তি কেউ কিন্তু কারোতে কম যান না। তো স্বাভাবিকভাবে কোচবিহারের যে রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে, এটা কিন্তু অ্যাটাক পাল্টা অ্যাটাক চলতে থাকবে। কিন্তু এটা যদি রাজনীতি হওয়া উচিত নয়। আরেকটা জিনিস বলি, গত কয়েকদিন আগে যেটা উদয়ন গুহর জন্মদিন ছিল, তিনি বোধহয় কোচবিহার পুরসভার চেয়ারম্যান যে তার বাড়িতে তার জন্মদিনের জন্য গিয়েছিলেন। তো সেখানে নিশীথ প্রামাণিক মিটিং করে আসছিল। সেখানে কিন্তু সেই প্রসঙ্গে আসবো। তার আগে দেখে নিই আমরা 2024-এর লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা। ইতিমধ্যে দেখুন আপনারা, এক ঝলক দেখে নিন 2024-এর কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা। তৃণমূলের তরফ থেকে জগদীশ চন্দ্র বাসুনিয়া। আবারও জানিয়ে রাখছি, তৃণমূলের তরফ থেকে জগদীশ চন্দ্র বাসুনিয়া, বিজেপির তরফ থেকে নিশীথ প্রামাণিক, যেমনটা আমাদের আলোচনা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে নিশীথ চন্দ্র রায়, তৃণমূলের তরফ থেকে জগদীশ চন্দ্র বাসুনিয়া, বিজেপির তরফ থেকে নিশীথ প্রামাণিক। অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে নীতিশ চন্দ্র রায়। এখন বলা যেতে পারে কিন্তু এই তিনজন প্রার্থী কিন্তু একেবারে পোর খাওয়া রাজনীতিবিদ, অর্থাৎ তাদের মধ্যে যে হাড্ডালি লড়াই হতে চলেছে কোচবিহার লোকসভা কেন্দ্রে, এটা কিন্তু বলাই বাহুল্য। হ্যাঁ, আমরা এবার দেখে নিচ্ছি 2019 সালের রেজাল্ট কী ছিল সেখানকার। 2024-এর কোচবিহার লোকসভা নির্বাচনে প্রার্থী নিশীথ প্রামাণিক, দল বিজেপি, ভোট সংখ্যা 2019-এর কোচবিহার লোকসভা নির্বাচনের প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন, দলের নাম দেখতে পাচ্ছেন এবং ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা। একেবারে এবার আবারও পুনরায় আলোচনায় ফিরে আসছি। ইতিমধ্যে যেটা তুমি জানাচ্ছিলে আমাদেরকে, যে দিনহাটায় স্বাভাবিকভাবে দেখা গিয়েছিল দুদিন আগেই উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সাথে নিশীথ প্রামাণিকের একেবারে রাস্তায় সংঘর্ষ। একেবারে বলা যেতে পারে রাজনৈতিক নীতিতে একেবারে বলা যেতে পারে নতুন একটা ঘটনা, অর্থাৎ নজরবিহীন ঘটনা। এই বিষয়ে একদমই তাই। দেখো, সেদিন নিশীথ প্রামাণিক অভিযোগ ছিল যে তিনি মিটিং করে আসছিলেন। এবার নিশীথ প্রামাণিকের ব্যাপার, তিনি কিন্তু জেড ক্যাটাগরি নিরাপত্তা পান। তিনি কখন কোথায় অবস্থান হয়েছে সেটা কিন্তু লোকাল থানায় কিন্তু জানানো থাকে। আরেকটা জিনিস, নিশীথ প্রামাণিক আসছিলেন, তার কনভয় আসছিল, সে সময় উদয়ন গুহর দলই কি হামলা চালিয়েছে নাকি নিশীথ প্রামাণিক ফিরে এসে হামলা করেছেন, সেটা তো তারা একে অপরের পক্ষে মতামত দিয়েছেন। কিন্তু যেটা খুবই নজিরবিহীন, সেটা হচ্ছে দুই মন্ত্রী কিন্তু সামনাসামনি হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। একদিকে নিশীথ প্রামাণিক, তিনিও তেড়ে যাচ্ছেন উদয়ন গুহ তেড়ে আসছেন। কর্মী সমর্থকরা তো ছিলই, তারাও কিন্তু নিজেরা ঝামেলা যায়। কিন্তু এটা রাজনীতিতে একদমই হওয়া উচিত না। বরঞ্চ নেতাদের উচিত কর্মী সমর্থকদের থামিয়ে রাখা, সামলে রাখা। কারণ নেতারা যদি জড়িয়ে পড়েন তাহলে তো রাজনৈতিক হিংসা তো আরো ভয়াবহ আকার নিতে পারে। একেবারে নজরবিহীন ঘটনা বলা যেতে পারে। এবার নমিনেশন গ্রহণের দিন নিশীথ প্রামাণিক কি জানিয়েছিলেন, দেখুন। বৃহস্পতিবার আমরা কুচবিহারের প্রাণের ঠাকুর
মদনমোহনের পুজো দিয়ে আমরা সেখান থেকে মদনমোহন বাড়ি থেকে সোজা পায়ে কুচবিহার গিয়ে অফিসে এসে এখানে মাননীয় তার কাছে আমরা আজকে মনোনয়ন জমা করেছি। সমগ্র কুচবিহারবাসীর কাছে তাদের অকৃপণ ভালোবাসা, আশীর্বাদ, শুভাশীর্বাদ চাইছি যে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন। আপনাদের অকৃপণ আশীর্বাদ এর আগেও যেভাবে করেছিলেন, আমাদের সঙ্গে ছিল, সেই আপনাদের অকৃপণ আশীর্বাদ শুভকামনাই আমাদের পথ চলার প্রেরণা যোগায় এবং আপনাদের কাছে সেটাই চাইব যাতে যেভাবে আপনারা আপনাদের শুভাশীর্বাদ করেছিলেন এখনও সেটা নিশ্চিতভাবে আপনারা করে যাবে। এবং আমরা যে অঙ্গীকার দিয়েছিলাম যে এই বাংলাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যাব এবং সেই সঙ্গে সঙ্গে যেখানে যেখানে অন্যায় হবে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করব, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে ডেভেলপমেন্ট ওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ করছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কানেক্টিভিটি সব কিছুর সঙ্গে বাংলাও যুক্ত থাকবে এবং নিশ্চিতভাবে বাংলার সঙ্গে সঙ্গে কুচবিহার সব মিলিয়ে সমগ্র ভারতবর্ষের উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে, সেই আশা আমরা করছি। এবং সেই সঙ্গে আপনারা দেখলেন নিশীথ প্রামাণিক কি জানিয়েছেন, অর্থাৎ বলাই যেতে পারে নিশীথ প্রামাণিক কিন্তু ইতিমধ্যে ব্যস্ত প্রচারে এবং লোকসভা নির্বাচনকে ঘিরে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গের রাজনৈতিক দলের প্রতিটা কেন্দ্রের, অর্থাৎ লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর একেবারে প্রচার কিন্তু তুঙ্গে, আর তারা কিন্তু নেমে পড়েছেন একেবারে লোকসভা নির্বাচনকে নির্ভর করে। পাশাপাশি দামামা বেজে গেছে লোকসভা নির্বাচনের। এই বিষয় নিয়ে শেষ 2 মিনিট আপনাকে দেব সময়, এই বিষয়ে পরিপ্রেক্ষিতে আপনি 2 মিনিটের জন্য বলতে পারেন। দেখো, একটা জিনিস বলি, কোচবিহারে বিজেপি ছিল, তৃণমূলে ছিল, সিপিএমে ছিল, কিন্তু কখনো বিজেপির সঙ্গে তৃণমূলে কিন্তু এরকম লড়াই ছিল না। লড়াইটা শুরু হয়েছে কিন্তু নিশীথ প্রামাণিক আসার পর থেকেই। কারণ একদিকে যেমন তৃণমূল নিশীথ প্রামাণিককে কিন্তু এক সময় কিন্তু দল থেকে সাসপেন্ড করেছে, যুবর প্রেসিডেন্ট ছিল কোচবিহার জেলার। এরপর কিন্তু তৃণমূল কংগ্রেস নিশীথ প্রামাণিককে দল থেকে সাসপেন্ড করে। নিশীথ প্রামাণিক কিছুদিন আড়ালে ছিলেন। আড়ালে একমাত্র কোচবিহারই একমাত্র জেলা যেটা নিশীথ প্রামাণিক শুরু করেছেন, যে যুবার সাথে যেমন পঞ্চায়েত ইলেকশনে যুব সম্প্রদায় কিছু একটা পার্সেন্টেজ প্রার্থী পাবে, যেটা যারা পুরো বয়স্ক তারা, তো তার একটা কিন্তু দাবি কিন্তু নিশীথ প্রামাণিক কোচবিহার থেকেই তুলেছিলেন। তো সেদিক দিয়ে বলা যায় নিশীথ প্রামাণিক কিন্তু কোচবিহারের নিজের পরিচিতি সেটা কিন্তু তৃণমূলে থাকতে প্রচণ্ডভাবে তৈরি করেছিলেন, যার ফলে কিন্তু যখন সাসপেন্ড করা হয় নিশীথ প্রামাণিককে, তিনি ভেটাগুড়িতে নিজের বাড়িতে বসে কিন্তু কোচবিহার বন্ধ করে স্তব্ধ করে দিয়েছিলেন এই নিশীথ প্রামাণিক। তখন যারা নিশীথপন্থী যারা ছিলেন তারা কিন্তু তৎকালীন কোচবিহার জেলা সভাপতি রবি ঘোষের বিরুদ্ধে, রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে কিন্তু প্রকাশ্যে বিস্ফোরক স্লোগান দিয়ে থাকে। তো সেই নিশীথ প্রামাণিক বিজেপিতে আসার পর থেকেই কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের সম্পর্ক আদায় কাজ করে। কারণ বিজেপি যতটা নিশীথ প্রামাণিককে তাদের সঙ্গে নিয়েছে তত তাদের সংগঠন মজবুত হয়েছে। একসময় বিজেপির কোনো পঞ্চায়েত জেতার ক্ষমতা ছিল না। গত বিধানসভা নির্বাচনে কোচবিহারে 9টি লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি দখল করে বিজেপি। তো সুতরাং নিশীথ প্রামাণিক এটার প্রধান কারণ কিন্তু নিশীথ প্রামাণিক, কারণ তার যে গ্রাউন্ড স্তরে পরিচিতি, সাংগঠনিক ক্ষমতা, এটা কিন্তু বিজেপিকে অনেকটা অ্যাডভান্টেজ দিয়েছে। সুতরাং এদিক দিয়ে বলা যায় তো নিশীথ প্রামাণিক আসার পরেই কিন্তু বিজেপির সাথে নিশীথের এই যে টক্করটা শুরু হয়েছে, লড়াই শুরু হয়েছে। এবার এই লড়াইটাও সেই নিশীথ প্রামাণিক ভার্সেস জগদীশ বসুনিয়া হবে, অর্থাৎ একেবারে দ্বিপাক্ষিক লড়াই হতে চলেছে। দ্বিপাক্ষিক লড়াই, কিন্তু অনেকটা এগিয়ে নিশীথ প্রামাণিক। আমি বলবো অনেকটা এগিয়ে নিশীথ প্রামাণিক। কারণ আমি যেটা বলছিলাম যে অনন্ত মহারাজ যিনি বিতর্কিত মন্তব্য করছে, যে বললাম না যে অমিত শাহর সংগঠনটা ভালো বোঝেন, নিশীথ প্রামাণিক কিন্তু নমিনেশন কিন্তু অনন্ত মহারাজ ছিলেন পাশে একেবারে। সুতরাং রাজবংশী ভোট ব্যাংক কতটা নিশীথের সঙ্গ থেকে বেরিয়ে আসবে এটা কিন্তু যথেষ্ট সন্দেহ, একজোট হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। সুতরাং বলা যায় পাল্লা অনেকটা ভারী নিশীথ প্রামাণিকের জন্য। একেবারে আপনারা দেখলেন কোচবিহার লোকসভা কেন্দ্রে একটা টান উত্তেজনা একেবারেই ইতিমধ্যে কিন্তু লোকসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে রেখেছেন সকলেই। পাশাপাশি বলাই যেতে পারে সমীকরণ বলছে বিজেপি ভার্সেস তৃণমূল, এই দ্বিপাক্ষিক লড়াই কিন্তু হতে চলেছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর পরবর্তীতে সমস্ত রকমের আপডেট পেতে চোখ রাখুন টাইপ টিভি বাংলার পর্দায়। ধন্যবাদ।